নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আপনাদের সামনে আমি আজ যেই লোকসভাটা নিয়ে তুলনামূলক আলোচনা করব, বিগত কয়েকটি লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোট এইসবের নিরিখে বা এই সমস্ত নির্বাচনের নিরিখে 24 সালে দাঁড়িয়ে কোন দল, টিএমসিপি না বিজেপি না কংগ্রেস জোটের প্রার্থী বা কোন ব্যক্তি এগিয়ে আছেন, তা একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। সমীক্ষা না, তুলনামূলক একটা আলোচনা। এবার দেখা যাক এখানে যে তিনজন প্রার্থী 24 সালে দাঁড়িয়েছে তাদের বেসিক পরিচয়। তার আগে এখানকার শিক্ষার হার, ভোটার সংখ্যা কত। একটা এসসি সংরক্ষিত সিট, বোলপুর সবাই চেনে, একটা ঐতিহাসিক স্থান। কেন চেনে? 1901 খ্রিস্টাব্দে বা 2 খ্রিস্টাব্দে এই বোলপুরেই শান্তিনিকেতন নামে একটা আশ্রম তৈরি করেন গুরুদেব বা গুরুজি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরই এই বোলপুরের নাম বা সবার মানে এই একটা ঐতিহাসিক স্থান তৈরি করে এই বোলপুরটাকে। সবাই এই জন্যই বোলপুরটাকে, শান্তিনিকেতন বোলপুরটাকে সবাই চেনে। এখানে শিক্ষার হার 64%। তুলনামূলক অন্য কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় এখানে শিক্ষার একটু তুলনামূলক কম। এবং এখানে ভোটার সংখ্যা কত আছে? প্রায় 15,38,000 মতো ভোটার সংখ্যা আছে। তাই ভোটার সংখ্যা কত? 15,38,000। এবং শিক্ষার হার কত? 64 পয়েন্ট কত। এই অঞ্চলটা আমরা কী জন্য চিনি? এক নামে বোলপুর শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তার আশ্রম, তার ওপেন এডুকেশন, খোলা বাতাসের নিচে বা খোলা আকাশের নিচে এডুকেশন, গাছের নিচে এডুকেশন, এ সবাই এই নামে চিনি। একটা এসসি সংরক্ষিত সিট, এগুলো আমরা টোটাল পেলাম এখানে। এই বোলপুর লোকসভা সিটটিতে বিগত দিনে যারা যারা ভোটে জিতেছে তাদের নামগুলো একবার বলা যাক। 2009 সালে এই বোলপুর সিট থেকে সিপিএমের হয়ে জিতেছে বা সিপিএমের প্রার্থী হয়ে বা মার্ক্সবাদী প্রার্থী হয়ে জিতেছে, যিনি হলো রামচন্দ্র ডোম বা গম্বুজও বলা যায় অনেক জায়গায়। তিনি প্রথম 9 সালে জিতেছিলেন এবং তারপরে 14 সালে এখানে টিএমসিপি থাবা বসায়। কারণ 2011 সালে রাজ্য সরকারের রাজ্য সরকার পরিবর্তন ঘটে। সিপিএমের জায়গায় বা জোট বাম যে সরকার ছিল, বামপন্থীরা বা বামজোট যে সরকার ছিল, তার প্রেক্ষাপটে আছে টিএমসি। এই টিএমসি এখানে প্রথম থাবা বসায় 2014 সালে। কে এখানে প্রার্থী হয় 2014 সালে? এখানে প্রার্থী হয় অনুপম হাজরা এখানে এমপি হয় তৃণমূল হয়ে, এবং পরবর্তীকালে অনুপম হাজরা বিজেপিতে ঢোকে। এবং 19 সালে এখানে প্রার্থী করা অসিত কুমার মালকে। তিনি প্রায় 1 লক্ষ ভোটে অ্যাবাউটে জেতে। এবং 24 সালেই এই অসিত কুমার মালকেই আবার টিএমসিপি প্রার্থী বা টিএমসি সুপ্রিমো বা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে টিএমসি রাজ্যের যে হেড, তার উপরেই আস্থা রাখেন এই সিটটার উপরে বা সিটটাকে দখল করার জন্য। এবার আসা যাক এই তিনজন প্রার্থী যে দাঁড়িয়েছিল 24 সালে দাঁড়িয়েছে তাদের একটা বেসিক পরিচয়। তারপর আসবো 19 ও 21 সালের নিরিখে এখানে কে এগিয়ে আছে এবং কী কী ইস্যুতে ভোট হয়। 2024 সালে বোলপুর লোকসভা সিটে যে প্রার্থী হয়েছেন টিএমসিপির বা তৃণমূল কংগ্রেসের, তিনি হলো অসিত কুমার মাল। এই অসিত কুমার মাল একটা প্রখ্যাত রাজনীতিবিদ বলা যেতে পারে। তিনি হাসন বিধানসভা থেকে কংগ্রেসের হয়ে 5 বার এমএলএ ছিলেন। যদিও প্রথম তিনি হাসন থেকে যখন দাঁড়ায় 1977 সালে, তখন তিনি পরাজিত হন এবং 82 সালের পর থেকে দীর্ঘ 11 সাল পর্যন্ত তিনি এখানকার এমএলএ ছিলেন কংগ্রেসের। এবং এর আগে একটু বলে রাখি যে অসিত কুমার মাল 2009 সালে কংগ্রেস এবং টিএমসিপি জোট প্রার্থী হয়ে এই 2009 সালে এখানে ভোটে দাঁড়ায় বোলপুরে। তিনি পরাজিত হন এবং 14 সালে তিনি দল পরিবর্তন করে কংগ্রেস থেকে যায় কোথায়, আগে বললাম টিএমসিতে। এবং 16 সালে তিনি হাসন থেকে আবার ভোটে দাঁড়ায় এমএলএ ভোটে, তিনি আবার পরাজিত হন। তারপরে 19 সালে যখন অনুপম হাজরা দল বদল করে এবং তাকে প্রার্থী করা হয় না, তখন অসিত কুমার মালকেই আস্থা রাখে টিএমসিপি। তিনি সেখান থেকে 1 লক্ষ ভোটের মার্জিনে জিতে এসে এমপি ছিলেন। তাই তাকে তিনি প্রখ্যাত রাজনীতি বলা যেতে পারে। তিনি 5 বার এমএলএ। দ্বিতীয় যে দাঁড়িয়েছে অসিত কুমার মালের তুলনায় রাজনৈতিকভাবে কিছুটা দুর্বল, তিনি হল প্রিয়া সাহা, বিজেপির প্রার্থী। প্রিয়া সাহা রাজনীতির উত্থান কোথা থেকে? ওনার বাড়ি সাঁইথিয়া 9 নম্বর ওয়ার্ডে, সাঁইথিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে। 2015 সালে যে সাঁইথিয়া পৌরসভা ভোট হয়, সেই ভোটে তিনি 3 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়ে যেতেন। পুরো এত গুন্ডামি অত্যাচার সত্ত্বেও, অনুব্রত মণ্ডল দাপট সত্ত্বেও তিনি সাঁইথিয়া 3 নম্বর ওয়ার্ড থেকে জিতে আসে পদ্মফুল চিহ্নে। এবং তিনি 21 সালে সাঁইথিয়াতে ভোটে দাঁড়ায়। সাঁইথিয়া একটা তপশিলি কেন্দ্র, তিনি ভোটে দাঁড়ায়।
বলা যেত বা 15,000 ভোটে পরাজিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে টিএমসিপির। সব থেকে তার উপর চোখ 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 রেখেছে বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব। তারপরে তাকে 24 সালে এই সিটটি দেন এবং একজন বলা যেত বাজি রেখেছেন বিজেপি এই বোলপুর সিটটার উপরে। এলো পিয়া সাহার একটা বেসিক হিস্ট্রি। এবার 3 নম্বর যিনি কংগ্রেস ও সিপিএম জোট প্রার্থী তার নাম হলো শ্যামলী প্রধান। এই শ্যামলী প্রধান বলা যেত প্রখর রাজনীতিবিদ, দীর্ঘদিনই রাজনীতি করে আসছে, তিনি পঞ্চায়েত লেভেল থেকে রাজনীতি করে আসছে, তার ফেস বিশাল বিরাট ওই অঞ্চলে। এই শ্যামলী প্রধান 2003 সালে পঞ্চায়েত ভোটে প্রথম দাঁড়ান চণ্ডীদাস নানুর পঞ্চায়েতে এবং তিনি পঞ্চায়েত সদস্য হন 2003 সালে। তার হাতে ঘুরিয়া রাজনীতিতে, বাম রাজনীতিতে। তারপরে তিনি ওই চণ্ডীদাস নানুরের পঞ্চায়েত প্রধান হন এবং পরবর্তীকালে জেলা পরিষদের সদস্য হন, জেলা পরিষদের বীরভূমের জনস্বাস্থ্য কর্মদক্ষ হন এই শ্যামলী প্রধান। একইভাবে তিনি নানুরের যে ব্লক, সেই ব্লকের 2বার সদস্য ছিলেন। এই দীর্ঘ উত্থান পতনের পরেও তিনি বিভিন্ন সময় এমএলএ সিটে দাঁড়িয়েছিলেন, তিনি পরাজিত হন। 24 সালে যে জোট প্রার্থী সিপিএম এবং কংগ্রেসের, তার উপরে আস্থা রেখেছেন এই বোলপুর সিটটা। যদিও তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তিনি ফেস মুখ, মানে স্বচ্ছ মুখ, তবে দুর্নীতি নাই, সাধারণ পাবলিকের মতো চলাচলতি করে, ঘুরে ঘরে থাকে, আমি বললাম এগুলো শ্যামলী প্রধান। যে লোকসভা ভোট হয়, সেই লোকসভা ভোটের সময়ও অনুব্রত মণ্ডল তখন সক্রিয় রাজনীতি করছেন বীরভূমে, জেলা সভাপতি আছেন, তার দাপটি শেষ কথা। এই 19 সালে এখানে অসিত কুমার মাল হয়তো 14 সালের তুলনায় অনেক মার্জিন কমিয়ে নিয়ে এসছে ভোটের, প্রায় 1 লক্ষ ভোটে যেতেন, 1,06,000 ভোটে যেতেন কে? অসিত কুমার মাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে? তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামপ্রসাদ দাস, বিজেপির প্রতিদ্বন্দ্বী, তিনি পান 6 লক্ষ ভোট। তাহলে 19 সালে লোকসভা ভোটে অসিত কুমার মাল পায় 7 লক্ষ ভোটের একটু বেশি এবং বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস পায় 6 লক্ষ ভোটের মতন, প্রায় 1 লক্ষ ভোটের মার্জিনে পরাজিত হয় কে? রামপ্রসাদ দাস। এবং তার ভোটের পার্সেন্টেজ কত ছিল? 7% লিডে, 7% ডিফারেন্সে জিতে অসিত কুমার মাল। এবং তার অসিত কুমার মাল পেয়েছিলেন 47 থেকে 48% ভোট, আর রামপ্রসাদ দাস পেয়েছিলেন প্রায় 40% ভোট। এর ডিফারেন্স ভোট। 21 সালে এসে যে বিধানসভা ভোট হয়, সেই বিধানসভা ভোটে যে 7খানা বোলপুর লোকসভা আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্র পড়ে, সেই 7খানার ভিতরেই 7খানা জেতে টিএমসিপি। বিজেপি একটাও জিততে পারেনি। কিন্তু 19 সালে যে লোকসভা ভোট হয়, সেই লোকসভা 7খানা বিধানসভা কেন্দ্রের ভিতরে টিএমসিপি 6খানা আগে ছিল, বিজেপি একটা আগে ছিল, ময়ূরেশ্বর বিধানসভাটি আগে ছিল বিজেপি, আর 6খানা টিএমসি। কিন্তু 7 সালে এসে 7খানাতে যেতে টিএমসিপি। কিন্তু ভোটের মার্জিন কিছু কমেছে, যেমন 1,06,000 ছিল, তখন ভোটের মার্জিন 1,04,000 মতো হয়েছে। বিজেপি 1.5% ভোট বাড়িয়েছে, 41 ছিল 42 কাছাকাছি চলে গেছে। ও 47-48 ছিল, ও 1.5% কমে গেছে কার? টিএমসিপির। আর এই সময় কিন্তু রাজনীতি করছে সরকারি রিপাবলিকের অনুব্রত মণ্ডল। তাহলে 24 সালে দাঁড়িয়ে এখানে কিন্তু টিএমসির একটা শক্ত ঘাঁটি বা শক্ত গড় বলা যেতে পারে, যেহেতু অনুব্রত মণ্ডলের গড় বলা যেতে পারে। গনি খানের গড় ছিল, প্রিয়রঞ্জন দাস মানুষের গড় ছিল, লাল দুর্গ ছিল, বিভিন্ন রকম তকমা দেওয়া হয়। কিন্তু বিজেপির বা কংগ্রেসের এখানে কোনো গড় ছিল না। এখানে গড় ছিল কার? অনুব্রত মণ্ডলের নেতৃত্বে টিএমসিপি গড় ছিল, তার সক্রিয় নেতৃত্ব ছিল, তার মানে একদম কোর অঞ্চলে, যেখানে কোনো নেতৃত্ব কোনোদিন কোনো সংগঠন যায়নি, সেখানে তিনি পৌঁছে দিয়েছিলেন এই টিএমসি দলটাকে। তাই বলি 24 সালে এখানে দাঁড়িয়ে সিপিএম এবং কংগ্রেস এবং বিজেপির তুলনায় টিএমসিপি অনেকটা শক্ত জায়গা আছে এবং টিএমসিপি এই সিটটা বের করে নেওয়ার ক্ষমতা রাখে, যদিও কিছুটা ধাক্কা খাবে। কী কারণে খাবে আমি বলছি। এই বোলপুর লোকসভা আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্র আছে, সেগুলো নজরে দেখে নেওয়া যাক। কেতুগ্রাম, মঙ্গলকোট। কেতুগ্রাম আর মঙ্গলকোট বর্ধমানের ভিতরে পড়ে, বাদবাকি 5টা পড়ে বীরভূমের ভিতরে পড়ে। কী কী? আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর এবং ময়ূরেশ্বর। একটা কথা বলে রাখি, এই লাভপুর কিন্তু একটা হিস্ট্রিক্যাল অঞ্চল বা ঐতিহাসিক জায়গা। কেন? লাভপুরে জন্ম হয়েছিল রাঢ় অঞ্চলের যে খ্যাতনামা কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার জন্ম লাভপুরে। এটা একটু মনে রাখবেন আপনারা। একটা ঐতিহাসিক স্থান কি? লাভপুর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্ম। রাঢ় বাংলার সবথেকে নাম করা খ্যাতমান সাহিত্যিক, তার উপরে আর কেউ এখন যেতে পারেনি এই লাভপুরের ছেলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কেন? টিএমসি প্রার্থী বা টিএমসিপির এখানে বা অনুব্রত মণ্ডল গড় হয়েও এখানে কিছুটা হলেও এখন পিছিয়ে আছে এই টিএমসিপি গড়টা। তার একটা কারণ বলা যেতে পারে। কারণটা হলো কি?
টিএমসির যে গড় অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে, তার মেয়ে সমেত গরু পাচার কাণ্ডে জেলে আছে। এই জন্যই এখানে ধাক্কা খেতে পারে এবার টিএমসি প্রার্থী। কারণ অনুব্রত মণ্ডল কিন্তু যদি 80% ভোট হয়, যদি 80% ভোট পড়ে বা 82% ভোট পড়ে এই অঞ্চলটাতে বোলপুরে, তার তার 15% ভোটই মানে এই লোক গারজোয়ারি করে, খুনখারারি করে, গুন্ডামি করে, ধমকি দেখে যারা প্রার্থী বিরোধীদের ভোট দেবে তাদের না দিয়ে ভোট, নিজে ভোট দেওয়া, বা যারা টিএমসিকে ভোট দেবে তাদেরও বাধার্য এই অনুব্রত মণ্ডল। কত হয়েছে ভোট, কত পার্সেন্টেজ, হাত চালাও, তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি করতে হবে ভোট, এরকম গারজোয়ারি করে বিরোধীদের পোলিং এজেন্ট বসছে, উঠিয়ে দাও, ওদের কোনো কাজ নেই, সব তৃণমূল পোলিং এজেন্ট থাকবে, যারা ভোট দেবে তারা সব তৃণমূলে থাকবে। এই যে গুন্ডামি, 80% ভোট হয় বা 85% ভোট পড়ে, তারপরে 15 থেকে 20% ভোট এই লোক গুন্ডামি করে ভোট নিত, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা ধাক্কা খাবে এবার পার্টি, প্রচুর। সংগঠন যতই হোক মানুষ ভোট দেয়। নাহলে আপনি বলেন 19 সালের বিজেপির কোনো সংগঠন ছিল পশ্চিমবঙ্গে? 18 সালে ক্ষমতায় আসছে কেন্দ্রের বিজেপি, এবং 19 সালে পর্যন্ত এখানে মোটামুটি সংগঠন করতে পেরেছিল, কিন্তু কিছু কিছু মুসলিম সংখ্যালঘু অঞ্চলে অথবা কিছু হিন্দু অঞ্চলও বা কোনো কোনো কোর অঞ্চলে সংগঠন তৈরি করতে পারেনি। বাস্তবে এত ভোট পেল কী করে? যে একেবারে গতবারেরও যেমন রামচন্দ্র গম্বুজ বা রামচন্দ্র ডোম ছিল এমপি এখানকার, তাহলে হিউজ ভোটে জিতেছিল সিপিএমের হয়ে। কীভাবে তাহলে থাবা বসালো প্রায় 5-7 বছরের ভিতরে বিজেপিতে সংগঠন ভালো ছিল না, প্রায় 5 লক্ষ 6 লক্ষ ভোট নিয়েছে, 6 লক্ষ ভোট, যে জায়গায় 15,000 20,000 ভোট ছিল না বা 30,000 ভোট ছিল না। মানুষের ভিতরে গেঁথে গেছিলো অনুব্রত মণ্ডলকে হারাবো, টিএমসিকে হারাবো। সেই জন্যই সংগঠন তো একটা ফ্যাক্টর আছে, কিন্তু যদি এবার সুযোগ পায় মানুষ, অনুব্রত মণ্ডলের মতো গুন্ডামি যদি না হয়, তাহলে কিন্তু এখানে মানুষ খেলা ঘুরে যেতে পারে। আমি বলছি খেলা ঘুরে যেতে পারে এই অঞ্চলে, কারণ এখানে কিন্তু হিউজ মার্জিনে মুসলিম ভোট নেই, সংখ্যালঘু নাই যারা বিজেপিকে ভোট দেবে না। যদিও অনেক মুসলিমও ভাই বোনরা বিজেপিকে ভোট দেয়, কিন্তু আমি তাও বলছি বিজেপি যদি নাও ভোট দেয় 30% বা 28% মুসলমান ভোট যায় আসে না, এখানে কিন্তু বিজেপি সিটটা বের করে নিয়ে আসতে পারে। অনুব্রত মণ্ডল গড়, অনুব্রত গড় ভেঙে গেছে, সংগঠন দুর্বল হয়ে গেছে, বিজেপির সংগঠন দরকার নেই। সংগঠন যদি দরকার হতো তাহলে 19 সালে সংগঠন ছিল বিজেপির, তাহলে সেখানে দাঁড়িয়ে প্রায় 6 লক্ষ ভোট টানলো কী করে বিজেপি? ভাবার বিষয়। রানাঘাট লোকসভাতে 14 সালে বিজেপির ভোট বেশি ছিল না, সামান্য ভোট ছিল, প্রায় 10-12%। সেই জায়গায় 35% ভোট টেনেছে 19 সালে, 35% ভোট টেনেছে, মানে বৃদ্ধি করেছে। সংগঠন কী ছিল রানাঘাট অঞ্চলে বিজেপির? মানুষ ভোট দেয়, সংগঠন কাজ করে একটা বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট না একটা ভোটের প্রচারের ক্ষেত্রে, একটা ভোটের ক্ষেত্রে। কোন কেউ জানান এখানে কে জিততে পারে, কে হারতে পারে? কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেহেতু অনুব্রত মণ্ডল নেই, তিনি গুন্ডামি করে প্রায় 15-20% ভোট দিতে আমি বলতাম না, সংখ্যালঘু করে একটা ফ্যাক্টর হবে না।